রাধে রাধে। তো আজ আমরা আর কি এবিটিএ তে জৈব অণুসমূহ অর্থাৎ বায়োমলিকুলসের যতগুলো প্রশ্ন রয়েছে A to Z আমরা সলভ করার চেষ্টা করব। তোমাদের সামনে পরীক্ষা, তোমরা অত্যন্ত ভালো মন সহিত তোমরা পড়াশোনা করবে। আর হ্যাঁ, আমি যতটা সম্ভব আমি করার চেষ্টা করছি। ব্যাচে তো আমি পড়িয়েছি তোমাদেরকে, আর আমি এখানে সলভটা দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নিও। পিডিএফটা আমি তোমাদেরকে দিয়ে দিব গ্রুপে। আর হ্যাঁ, যারা আর কি ইউটিউব থেকে দেখছো তাদের জন্য আমি টেলিগ্রামে দিয়ে দিব, কোনো অসুবিধা নেই, নিয়ে নিও। চলো, প্রথম প্রশ্ন এসি 214 থেকে বলেছে, সকল প্রকার কার্বোহাইড্রেট শনাক্তকরণ কিভাবে করা যায়। দেখো, কার্বোহাইড্রেটের শনাক্তকরণের জন্য আমরা যে পরীক্ষা বাছাই করে নিই সেটা হলো মলিস টেস্ট। কি? মলিস পরীক্ষা। তো মলিস পরীক্ষায় কি হয়? মলিস পরীক্ষায় কি হয়, আমাদের প্রয়োজন হলো আলফা ন্যাপথল এবং তার সাথে সাথে 1% অ্যালকোহলের দ্রবণ। ঠিক আছে, 1% অ্যালকোহলের দ্রবণ। তারপর এই দ্রবণটিকে যে টেস্ট টিউবে কার্বোহাইড্রেট আছে কি না তা বোঝার জন্য কি করতে হবে, সেই টেস্ট টিউবের একদম গা বেয়ে যদি আমরা ঢালি এই সলিউশনটি, এবং তার সাথে সাথে কয়েক ফোঁটা যদি আমরা গাঢ় H2SO4 অ্যাড করি, কী করে দিই, গাঢ় সালফিউরিক অ্যাসিড যদি আমরা অ্যাড করে দিই, এবং দুটি দ্রবণের সংযোগস্থলে, ধরো একটা দ্রবণ নিচে আছে আরও একটা দ্রবণ উপরের দিকে আছে, এবং দুটি দ্রবণের সংযোগস্থলে যদি কালারটা কি হয়, চেঞ্জ হয়ে যায়, তাই না? কালারটা কেমন হবে? বেগুনি বর্ণের বলয় তৈরি হয়, তখন আমাদেরকে বুঝতে হবে যে এর মধ্যে কার্বোহাইড্রেট রয়েছে। মলিস টেস্ট। ঠিক আছে, তারপর নেক্সট কি কোয়েশ্চেন দেওয়া আছে? 212 এসির কী দেওয়া আছে, যে কোবাল ঘটিত একটা ভিটামিন, তাই না? কোবাল ঘটিত একটা ভাইটামিনের নাম লেখো, সেটা হলো ভিটামিন B12। ঠিক আছে, সেটা কি? ভিটামিন B12। তারপর তার আগের SC 200 প্রশ্নটা ছিল হলো সমতরিত বিন্দু। আচ্ছা, সমতরিত বিন্দু জিনিসটা কি? সমতরিত বিন্দু হলো অ্যাসিড দ্রবণে যখন আমরা কোনো অ্যামাইনো অ্যাসিড এর ধনাত্মক আয়ন হিসেবে থাকে, অ্যাসিড কি হিসেবে? অ্যামাইনো অ্যাসিডের ধনাত্মক আয়ন হিসেবে থাকে এবং তড়িৎ ক্ষেত্রে ক্যাথোডের দিকে যায়, এবং ক্ষারীয় দ্রবণে যখন অ্যামাইনো অ্যাসিড থাকে তখন ঋণাত্মক আয়ন হিসেবে থাকে। ঠিক আছে, যখন অ্যাসিড দ্রবণে অ্যামাইনো অ্যাসিড থাকে তখন এটা কী হিসেবে থাকে? ধনাত্মক আয়ন। এবং যখন বেসে থাকে তখন এটা কিসে এসে থাকে? ঋণাত্মক আয়ন। আর যখন ধনাত্মক আয়ন কি থাকে? ধনাত্মক আয়ন কার দিকে যাবে? ক্যাথোডের দিকে, তাই তো? আর ঋণাত্মক আয়ন কোন দিকে যাবে? অ্যানোডের দিকে, হ্যাঁ কি না? এটা হলো কথা। কিন্তু পিএইচের একটা মানের কারণে যখন আর কি কোনো ক্যাথোড বা অ্যানোডের দিকে এই ক্যাটায়ন আর অ্যানায়ন যখন যাবে না, ঠিক আছে, তখন সেই বিন্দুটাকে আমরা বলবো সমতরিত বিন্দু, আইসো ইলেকট্রনিক পয়েন্ট। কি বলবো? আইসো ইলেকট্রনিক পয়েন্ট। আশা করি বোঝাতে পারলাম। আইসো ইলেকট্রনিক পয়েন্ট। ঠিক আছে, চলো, 200রই একটা প্রশ্ন ছিল, ওই যে ভিটামিন সি এর রাসায়নিক নাম কি? ভিটামিন সি এর রাসায়নিক নাম হলো অ্যাসকর্বিক অ্যাসিড। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো, SC 190 একটা প্রশ্ন রয়েছে। দেখো, ডি গ্লুকোজ দেওয়া আছে। আচ্ছা, তোমাদের একটা প্রশ্ন, যে ডি গ্লুকোজে কয়টা কার্বন হয়? 6টা, তাই তো? 1, 2, 3, 4, 5 এবং 6। এবার কতটা হলো ডি গ্লুকোজের কীভাবে মনে রাখবো? দেখো, ডি গ্লুকোজে যে 3 নম্বর কার্বনটা থাকে, তাই না? সেই 3 নম্বর কার্বনে হাইড্রোজেনটা কোন দিকে থাকে? ডান দিকে থাকে। ধরো আমি এই আমার হাতটাই যদি লক্ষ্য করো, যদি এটাকে 1 নম্বর কার্বন ধরো, এটাকে 2 নম্বর কার্বন, 3 নম্বর কার্বন, এই 3 নম্বর কার্বনে এই অংশটা সামনের দিকে থাকে, আর বাদ বাকি এগুলো কী থাকে? ওইচ এদিকে থাকে, অর্থাৎ হাইড্রোজেনটা সামনের দিকে থাকে। ঠিক আছে, তার মানে এখানে হাইড্রোজেনটা সামনের দিকে, আর বাদ বাকি প্রত্যেকটা জায়গায় ওইচ সামনের দিকে আছে। আর এদিকে একটা এইচ, OH, তারপর আবার এখানে OH, আর তারপর এখানে H, আর একটাতে থাকে হলো অ্যালডিহাইড গ্রুপ, আর একটা থাকে হলো অ্যালকোহল, তাই তো? এরকম একটা স্ট্রাকচার। ঠিক আছে, এরপর প্রশ্ন হয়তো বলেছে যে ডি এর তাৎপর্য কেন। দেখো, ডি কথাটার কথা হলো ডেক্সট্রোটাটরি।
টরি, অর্থাৎ PPL লাইট, প্লেন পোলারাইজড যে লাইটটা থাকে, যখনই এই সমস্ত কাইরাল কার্বনের উপর পড়ে সেটাকে কি করে ডান দিকে বিকিয়ে দেয়, ঠিক আছে, দক্ষিণাবর্তী। তার জন্য এদেরকে ডেক্স রোটাটরি বলা হয়। এবার কথাটা হলো আরেকভাবে আর কি চিহ্নিতকরণ করা যায় যে ওইচগুলো যদি ডান দিকে থাকে তখন আমরা ডি নামকরণ করি, যদি ওইচ এর পরিমাণটা ডান দিকে বেশি থাকে তাহলে আমরা ডি নোমেনক্লেচার করে থাকি। এবার লক্ষ্য করো, দেখো এটা একটা কাইরাল কার্বন, এটা একটা কাইরাল কার্বন, এটা একটা কাইরাল কার্বন, এটা একটা কাইরাল কার্বন, ঠিক আছে। এই যে 1 2 3 4 চারটে যে কাইরাল কার্বন দেখতে পাচ্ছ কি না, এই চারটে কাইরাল কার্বনের মধ্যে বেশিরভাগ ওইচ কোন দিকে আছে, ডান দিকে আছে। তার জন্যই এখানে ডি কথাটার উচ্চারণ করা হয়, এখানে লেখা আছে, দেখে নিও, ঠিক আছে। নেক্সট 190, অর্থাৎ এটাও 190 ছিল, এটাও 190 বলেছে। 190 গ্লুকোজ আর ফ্রুক্টোজের মধ্যে কি বলেছে পার্থক্য। দেখো গ্লুকোজ আর ফ্রুক্টোজের মধ্যে পার্থক্য না, এই কোশ্চেনটা রিপিট হচ্ছে অনেক, তোমাদেরকে এটাই বুঝতে হবে না যে কোশ্চেনটা রিপিট হচ্ছে, তো এই কোশ্চেনটা না অনেক রিপিট হয়েছে, ঠিক আছে। গ্লুকোজ আর ফ্রুক্টোজের মধ্যে পার্থক্যটা দেখো, গ্লুকোজ কি করে, গ্লুকোজ তোমার Br2 ওয়াটারের সাথে রিয়াকশন করে, Br2 ওয়াটারের সাথে রিয়াকশন করে কি উৎপন্ন করে, গ্লুকোনিক অ্যাসিড উৎপন্ন করে। অর্থাৎ একটু আগে যে একটা গ্লুকোজ আমরা যে দেখতেছিলাম, এখানে যে CHO গ্রুপ ছিল আর এখানে যে CH2OH গ্রুপ ছিল, এখানের এই CHOH গ্রুপটাকে চেঞ্জ করে, অ্যালডিহাইডের গ্রুপটাকে চেঞ্জ করে অ্যালকোহল বানিয়ে ফেলবো। তাহলে জিনিসটাকে দেখতে কেমন হবে আমাদের, কিছু না, যেমন ছিল তেমনই থাকবে, বাট নিচে এরকম থাকবে। তো এটার নাম হলো গ্লুকোনিক অ্যাসিড, এর নাম কি, গ্লুকোনিক অ্যাসিড, গ্লুকোনিক অ্যাসিড। বাট ফ্রুক্টোজ এই বিক্রিয়া দেয় না, এইভাবে আমরা কি করতে পারি, পার্থক্য নিরূপণ করতে পারি, ঠিক আছে। চলো নেক্সট 178, এটা আমি আর কি আমার এসসি যে 178 সম্পূর্ণ মানে কি বলে সম্পূর্ণ সমাধান আছে ওখানেও করে দিয়েছি, বাট আমি এখানেও করে দিচ্ছি। দেখো মল্টোজ মিউটা রোটেশন দেখায় কেন, দেখো মিউটা রোটেশন দেখানোর একটাই কারণ যে তাদের যে প্রান্তীয় যে গ্রুপগুলো রয়েছে সেখান থেকে CHO গ্রুপটা যাতে থাকে, তাহলে মিউটা রোটেশন প্রদর্শন করবে। দেখুন আমরা পড়ছি, মল্টোজের জলীয় দ্রবণে একটি গ্লুকোজ একোষ থেকে মুক্ত CHO গ্রুপ পাওয়া যায় এবং অতিরিক্ত ফিনাইল হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়া করে ওসেজন গঠন করে, তার জন্যই মল্টোজ মিউটা রোটেশন প্রদর্শন করে। আরও যদি ব্যাখ্যামূলক যদি দেখতে ইচ্ছা করো তাহলে আমি এটা করেছি, দেখো 178 এসসি যে সলভ আছে আমার ইউটিউব চ্যানেলে, সেখান থেকে দেখে নিতে পারো, ঠিক আছে। এরপর নিচে ডিএনএর আণবিক ভর বেশি, কোয়েশ্চেনটা ছিল যে ডিএনএ এবং আরএনএর মধ্যে কার আণবিক ভর বেশি। যেহেতু ডিএনএ হলো দ্বিতন্ত্রী হয়, তাই না, দ্বিতন্ত্রী টাইপের হয়, তার জন্য এর আণবিক ভর বেড়ে যায় আরএনএর তুলনায়, ঠিক আছে। চলো এর পরের প্রশ্ন দেখো কি বলেছে। পরের প্রশ্ন হলো 162, তাই তো, 162 পেজের আছে। 162তে কি রয়েছে যে গ্লাইসিনের সমতরিত বিন্দু 7, মানে একই কথা, একটু আগে আমি বললাম যে মানে সমতরিত বিন্দু কেন কি বললাম, যে অ্যাসিডে তোমার অ্যামাইনো অ্যাসিডগুলো কি হয়, অ্যামাইনো অ্যাসিডগুলো কি করে, অ্যামাইনো অ্যাসিডের পজিটিভ আয়ন হিসেবে মানে রিয়াক্ট করে, পজিটিভ আয়ন হিসেবে থাকে, আর বেসে অ্যামাইনো অ্যাসিডগুলো কী হিসেবে থাকে, ঋণাত্মক আয়ন। আর এই পজিটিভ আয়নগুলো যখনই তড়িৎ ক্ষেত্রের সাহায্য নেওয়া হবে, অর্থাৎ তড়িৎ চালনা করা হবে, তখন এটি ক্যাথোডের দিকে গমন করবে, আর এখানেও যখন তড়িৎ ক্ষেত্রের আর সাহায্য নেওয়া হবে, অর্থাৎ তড়িৎ চালনা করা হবে, তখন এটি কি অ্যানোডের দিকে গমন করবে, ঠিক আছে, এটাই স্বাভাবিক। কিন্তু পিএইচের একটা নির্দিষ্ট মানের কারণে এই ঘটনাটা ব্যর্থ হয়, অর্থাৎ মানের কারণে কি হয়, এই যে ক্যাটায়ন অ্যানোডের দিকে গমন করে না এবং অ্যানায়ন ক্যাটায়ন ক্যাথোডের দিকেও গমন করে না এবং অ্যানায়ন অ্যানোডের দিকে গমন করে না, ঠিক আছে। সেই পিএইচ পয়েন্টকে বলা হয় আইসোইলেকট্রনিক পয়েন্ট, যেমন গ্লাইসিনের আইসোইলেকট্রনিক পয়েন্টের মান হলো 7।
তারপর আরও একটা কোয়েশ্চেন দিয়েছে, দেখো গ্লুকোজকে যদি HiO3 তৎপরতায় রিয়াকশন করা তখন কি উৎপন্ন হয়? ফর্মালডিহাইড উৎপন্ন হয় এবং 5 ফর্মিক অ্যাসিড উৎপন্ন হয়। আচ্ছা বলো তো এই ফর্মিক অ্যাসিডটা কোথায় দেখতে পাওয়া যায়? পিঁপড়েতে, তাই তো? পিঁপড়ে, তার জন্য তো পিঁপড়ে যখন কামড়ায় তখন আমাদের জ্বালা করে। ঠিক আছে, চলে পরের প্রশ্নতে যাওয়া যাক। পরের প্রশ্নতে কী রয়েছে? 153, তাই তো? দেখো সরি 153তে কী বলেছে? সুক্রোজের আম্লিক বিশ্লেষণে কি উৎপন্ন হয়? যখনই আমরা সুক্রোজকে এর আম্লিক বিশ্লেষণ করি, ঠিক আছে, সুক্রোজের যখন আমরা কি করি? আম্লিক বিশ্লেষণ করি। সুক্রোজে যখন আমরা আম্লিক বিশ্লেষণ করি তখন আমরা কি পাই? তখন আমরা পাই গ্লুকোজ, আর তখন আমরা পাই আরেকটা পাই হলো ফ্রুক্টোজ। ঠিক আছে, একটা গ্লুকোজ পাই আরেকটা হলো ফ্রুক্টোজ পাই। আশা করি বোঝাতে পারলাম। ঠিক আছে, এরপর এইখানে থেকে একটা কোশ্চেন আছে যে নিউক্লিওটাইড ও নিউক্লিওসাইডের মধ্যে পার্থক্য কী? দেখো এগুলো তো তোমাদের জানা কথা না, তোমরা বায়োলজি অনেক দিন ধরে পড়তেছো, আমার থেকে অনেক তুখার স্টুডেন্ট তোমরা ভাই, তো এটা জানা দরকার। হ্যাঁ, এটা পারবে তোমরা আশা করি। নেক্সট SC 132, দেখো SC 132-এ কী দেওয়া আছে? নিউক্লিওটাইড আর নিউক্লিওসাইডের পার্থক্য দিয়েছে, একটু আগে করালাম। আবার ডিগ্লুকোজের এনানসিওমার, দেখো ডিগ্লুকোজের এনানসিওমার জিনিসটাকে একটু ভালো করে তোমাদেরকে বোঝায়। দেখো ডিগ্লুকোজের এনানসিওমার জিনিসটা কি? এই যে আমাদের ডিগ্লুকোজটা দেখতে কেমন ছিল? CHO, তারপর কি ছিল? OH, তারপর ছিল আবার OH, দেন OH আর CH2OH। ঠিক আছে, এখন এর যদি এনানসিওমার করতে যাই তাহলে কি করতে হবে? এই কার্বনের সাথে আর কি এই উপরের যে কার্বনের এই অক্সিজেনের সাথে একটা বন্ধন তৈরি হবে, যেটা আর কি আমরা জিনিসটাকে কীভাবে লিখব? একটা অক্সিজেন দিয়ে একটা বন্ড তৈরি করে দিলাম, CH2OH। ঠিক আছে, এটাকে বলা হয় ডি গ্লুকোজ। আর এই ডিগ্লুকোজে যদি আমরা মিরর ইমেজ তৈরি করি তাহলে এই পার্টটা এইদিকে চলে আসবে, তো ওটাকে বলবো এল গ্লুকোজ। ডি গ্লুকোজ একটা হলো এল গ্লুকোজ, এই দেখতে পাচ্ছ ডি গ্লুকোজ আর একটা এল গ্লুকোজ। ঠিক আছে, বুঝছে? আসলে আরেকটা নাম আছে যে আলফা ডি গ্লুকোজ বা বিটা ডি গ্লুকোজ। ঠিক আছে, আচ্ছা ওটাও করিয়ে দিতে। ঠিক আছে, আলফা ডি গ্লুকোজ কখন হয় আর বিটা ডি গ্লুকোজ কখন হয় ওটাও করিয়ে দিচ্ছি। ঠিক আছে, আলফা ডি গ্লুকোজ আরেকটা হলো বিটা ডি গ্লুকোজ। ঠিক আছে, আমি মাঝ বরাবর যে গ্লুকোজের স্ট্রাকচারটা হয় সেটা আমি লিখতেছি। ঠিক আছে, C⋯O, এদিকে H মানে CHO গ্রুপটাকে আমি ভেঙে লিখলাম। ঠিক আছে, তারপর OH, নেক্সট নিচের দিকে রয়েছে হলো তোমার OH and H, দেন রয়েছে তোমার হলো OH, দেন আবারও রয়েছে তোমার হলো OH। ঠিক আছে, এবং শেষে রয়েছে ওই অ্যালকোহলের গ্রুপটা। এরপর তোমাদেরকে মনে রাখতে লাগবে রিয়াকশানটা হয় আসলে C1 এবং C5 এর মাঝে। ঠিক আছে, C1 এবং C5 এর মাঝে, অর্থাৎ হলো এই কার্বন এবং এই কার্বনের মাঝে রিয়াকশানটা হবে। ঠিক আছে, আশা করি বোঝাতে পারলাম। দেখো এখানে অক্সিজেনে আছে লোন পেয়ার, এই অক্সিজেনের লোন পেয়ার কী করবে? কার্বনকে অ্যাটাক করবে, যার কারণে ডবল বন্ডটা অক্সিজেনের উপরে চলে যাবে। ঠিক আছে, তো জিনিসটা কেমন হয়? দুইভাবে লিখতে পারবো, আলফা ডি গ্লুকোজ আর বিটা ডি গ্লুকোজের জন্য একটা দুটো স্ট্রাকচার হয়, দুটোই করব। প্রথম জিনিসটা যদি এরকমভাবে লিখি আমরা, কি হয়? OH, দেন OH, দেন OH, দেন OH, পরে থাকলে হলো তোমার এদিকে একটা হাত হাইড্রোজেন, এই হাত থেকে বেরোলো হলো তোমার একটা অক্সিজেন যেটা হলো C1 আর একটা C5কে অ্যাটাচ করেছে, আর এখানে রয়েছে হলো তোমার CH2OH। ঠিক আছে, আশা করি বোঝাতে পারলাম। এটা হলো তোমাকে কি বলবো? আলফা ডি গ্লুকোপাইরানোজ,
এটার নাম কি আলফা ডি গ্লুকো পাইরানোজ, আলফা ডি গ্লুকো পাইরানোজ। এখন এই পার্টটা যদি এদিকে নিয়ে আসো তাহলে হয়ে যাবে কি বিটা ডি গ্লুকো পাইরানোজ, বিটা ডি গ্লুকো পাইরানোজ। ঠিক আছে, এটা কত পার্সেন্ট তৈরি হয় জানো? এটা 60% তৈরি হয়, আর এটা হলো 64% তৈরি হয়। ঠিক আছে, আর যে কার্বনে হলো এই কার্বনটিকে জানো তোমার কি বলে? এই কার্বনটিকে বলে অ্যানোমেরিক কার্বন, অ্যানোমেরিক কার্বন, অ্যানোমেরিক কার্বন। ঠিক আছে, হচ্ছে এখানে করিয়েও দিয়েছে দেখতে পারো। চলো নেক্সট পার্টে যাবে। SC 120। দেখো ফিনাইল হাইড্রোজেন, ফিনাইল হাইড্রোজেনের কোশ্চেনটাও অনেকবার রিপিট এসেছে ভাই, ফিনাইল হাইড্রোজেনের কোশ্চেনটাও অনেকবার রিপিট এসেছে, এই কোশ্চেনটাও অনেকবার রিপিট এসেছে। ঠিক আছে, দেখে নিও। হ্যাঁ, চলো নেক্সট। জুইটারন কি? দেখো জুইটারনটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, জুইটারনের যে সংকেতটা এটা তোমাদের বলে দিই, আর সি NH3 পজিটিভ, COO নেগেটিভ, একটা H। এখন এই অ্যালানিনের জুইটারনটা না অনেকবার আসতেছে। অ্যালানিনে কি হয়, এই আরটা শুধুমাত্র CH3 করে দাও তাহলেই জুইটারন পেয়ে যাবে। তাহলে এই আরের জায়গায় যদি CH3 এন্টার করাও তাহলে জিনিসটা দেখতে। ঠিক আছে, কিছু ত্রুটির কারণে আমি আবার আসতেছি। দেখো এখানে অ্যালানিনের জন্য কি হতো, CH3 করে দিতাম আর যেমন ছিল তেমনই থাকবে, NH3 পজিটিভ হয়ে গেল অ্যালানিন। ঠিক আছে, জুইটারনটা দেখে নিও, এখান থেকে যদি কোশ্চেন আসে জুইটারন সমতরিত বিন্দু, তারপর গ্লুকোনিক অ্যাসিড, Br2 ওয়াটার, গ্লুকোজ ফ্রুক্টোজের মধ্যে পার্থক্য, মলিস্টেস, এগুলাই আসতে পারে। তারপর পরের প্রশ্ন দেখো, SC 110 জুইটারন এসেছে, আবার ওই একই কোশ্চেন বলছে আলোক সক্রিয় নয় এমন একটা অ্যামাইনো অ্যাসিড। গ্লাইসিন তোমার হলো আলোক সক্রিয় অ্যামাইনো অ্যাসিড নয়। তারপরে গ্লাই এবং এলা পেপটাইড বন্ধন, গ্লাই এবং এলায় পেপটাইড বন্ধন। দেখুন এটা একটা জিনিস আছে, তোমাদেরকে এটা একটু বুঝিয়ে দিই। দেখো এটা একটু বুঝিয়ে দিচ্ছি। ঠিক আছে, দেখো পেপটাইড বন্ধনটা কাকে বলা হয়, এটাও তোমাদের কোশ্চেন আসতে পারে যে পেপটাইড বন্ধন, এই পেপটাইড বন্ধনটা মেনলি কাকে বলা হয়, বন্ড C ডবল বন্ড ও NH। ঠিক আছে, এটা এবার এই পেপটাইড বন্ধনটা তোমাকে তৈরি করতে বলেছে গ্লাই অর্থাৎ গ্লাইসিন এবং ALA অ্যালানিন, গ্লাইসিন ও অ্যালানিনের মাঝে, তাই তো? অ্যালানিনের মাঝে আমাদেরকে তৈরি করতে বলেছে। ঠিক আছে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, তৈরি করে নিব। চলো দেখা যাক এবার গ্লাইসিন জিনিসটা, গ্লাইসিন কেমন দেখতে হয়। দেখো NH2 NH CH2 C, আচ্ছা ভালো করে লিখছি জিনিসটা যাতে তোমরা বুঝতে পারো। C উপরে দুটো হাইড্রোজেন দিয়ে দিলাম, এদিকে দিয়ে দিলাম হলো তোমার হলো NH2। আচ্ছা যদি আমি আগের ফর্মে লিখি, দেখো একটু আগে তোমাদেরকে বললাম জুইটারন দেখতে কেমন হয়, আর CNH3 NH3 পজিটিভ। না না কনফিউশন না, তোমাদেরকে বোঝানোর জন্য একটা নতুন ভাবনা চিন্তা নিয়ে আসলাম। দেখো এই জিনিসটাই কি না, এটা হলো জুইটারন। এখন জিনিসটাকে আমি আরও ভালো করে লিখবো, যখন আরটা চেঞ্জ করে আমি H লিখবো, আর উপরে যা ছিল H, আর এখান থেকে একটা হাইড্রোজেন বের করে দিলাম, তাহলে হয়ে গেল NH2, আর একটা হাইড্রোজেনকে এখানে যদি দেওয়া হয় তাহলে C ডবল বন্ড OH, তাহলে এটা হয়ে গেল কি বলতো, এটা হয়ে গেল গ্লাইসিন। তার জন্য আমি এই জিনিসটা দুবার কেটে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। এরপর ঠিক তেমনি অ্যালানিন জিনিসটা লিখবো, অ্যালানিনের কোন পার্টটাকে এর সামনে নিয়ে আসবো, যেহেতু জল বের করবে তার জন্য অ্যালানিনের সামনের পার্টটাকে নিয়ে আসতে হবে। মেন হলো C, উপরে CH3 করে দিলাম, নিচে হাইড্রোজেন করে দিলাম, এদিকে তোমার COOH রেখে দিলাম, আর এদিকে NH2কে রেখে দিলাম। ঠিক আছে, তারপরে এই জলটা বের হয়ে গেল, আর NH2 এখানে আছে, তো এখান থেকে যে বন্ডটা আমরা পেলাম C উপরে H, নিচে NH2, তারপর C ডবল বন্ড O, NH C উপরে CH3, নিচে H, পাশে COOH। এই যে দেখতে পাচ্ছ পেপটাইড বন্ধন তৈরি হয়েছে গ্লাইসিন এবং অ্যালানিনের মাঝে। ঠিক আছে, চলো নেক্সট পরের প্রশ্ন। আবার কি বলেছে 120, 120তে কি বলেছে, গ্লাইকোসাইডিক বন্ড।
দেখো যখন আমরা দুটো মনোস্যাকারাইডকে যুক্ত করার একটা তৎপরতা, যখন আমরা একটা জলের অণু অপসারণ করব, ঠিক আছে, তখন কি হয়, একটা অক্সাইড লিঙ্কেজ দেখা যায়, হ্যাঁ, যার কারণে একটা ডাইস্যাকারাইড তৈরি হয়। দুটো মনোস্যাকারাইড যখন আর কি অক্সিজেন পরমাণু দ্বারা গঠিত হয়, তখন এই বন্ধনকে মেইনলি বলা হয় গ্লাইকোসাইডিক বন্ড। দেখো সুক্রোজ দেখতে পাচ্ছ, সুক্রোজ তৈরি হয় কি নিয়ে বলো, একটা গ্লুকোজ এবং একটা ফ্রুক্টোজ নিয়ে। দেখো মাঝখানে রয়েছে হলো তোমার অক্সিজেন, যেটা হলো একটা গ্লাইকোসাইডিক বন্ড, দেখতে পাচ্ছ। নেক্সট দেখো ডিনেচার্ড প্রোটিন বলতে কী বোঝে। দেখো এখানে সব ধরনের কোয়েশ্চেন আমি মিলিয়ে দিয়েছি, এটা সলভ করলে মেনলি হলো জৈব অনুসম্য যত প্রশ্ন রয়েছে সব সলভ হয়ে গেল, ঠিক আছে। ডিনেচার্ড প্রোটিন কি, দেখো যদি আমরা উত্তাপ প্রয়োগ করি বা অ্যাসিড আমরা ক্ষার বা দ্রবণের যদি সাহায্য নিই, তখন প্রোটিনের জলীয় দ্রবণ থেকে কী হয়, প্রোটিন আস্তে আস্তে কী হয়, তঞ্চিত হতে শুরু করে। এই যে ঘটনা, এই ঘটনাকে বলা হয় ডিনেচার্ড প্রোটিন, অর্থাৎ সক্রিয়তার পরিবর্তন ঘটনায় ঘটনাকে বলা হয় ডিনেচার্ড প্রোটিন। আর এই পদ্ধতিকে বলে ডিনেচারেশন, ঠিক আছে, পদ্ধতির নাম হলো ডিনেচারেশন। এবার মিউটারোটেশন জিনিসটা কি, একটা উদাহরণের মাধ্যমে আমরা বুঝবো। মিউটারোটেশন জিনিসটা কি, কোনো মনোস্যাকারাইড জাতীয় যৌগকে যদি আমরা উপযুক্ত দ্রাবকে দ্রবীভূত করি, সময়ের সঙ্গে সঙ্গে যৌগগুলি আপেক্ষিক আবর্তনের মান পরিবর্তন হতে থাকে, শেষ পর্যন্ত একটি নির্দিষ্ট মানে এসে স্থির হয়। আপেক্ষিক আবর্তনের মান পরিবর্তন এই ঘটনাকে বলা হয় মিউটারোটেশন। কি বলা হয়, মিউটারোটেশন, ঠিক আছে। জিনিসটা একটু আরও ভালো করে আমি যদি তোমাদেরকে বোঝাই, আচ্ছা সময় নেই, বাট যাদের সময় আছে দেখে নাও, আর যাদের সময় নেই স্কিপ করে সামনের পার্টটাতে চলে যাও। মিউটারোটেশন, দেখো আসতেছে যেহেতু কোয়েশ্চেনটা তাই করতেছি, মিউটারোটেশন। এরপর মিউটারোটেশন জিনিসটাকে একটু বুঝিয়ে দিই। দেখো যে ডি গ্লুকোজটা রয়েছে, সেই ডি গ্লুকোজের আমরা জানি দুটো আইসোমার, একটা হলো আলফা ডি গ্লুকোজ, একটা হলো বিটা ডি গ্লুকোজ, একটা আলফা ডি গ্লুকোজ আর একটা হলো বিটা ডি গ্লুকোজ, তাই তো। এই ডি গ্লুকোজকে যখন আমি কী করব, যখন এই ডি গ্লুকোজকে আমি 303 কেলভিন উষ্ণতায় জল থেকে কেলাসিত করব, 303 উষ্ণতায় কি করব, জল থেকে কেলাসিত করব, কি করব, কেলাসিত করব, তখন কি উৎপন্ন হয়, তখন উৎপন্ন হয় আলফা ডি গ্লুকোজ। আর যখন আমি এই ডি গ্লুকোজকে কী করব, 419 কেলভিন উষ্ণতায় কেলাসিত করার চেষ্টা করব, তখন উৎপন্ন হয় বিটা ডি গ্লুকোজ, ঠিক আছে। আশা করি বুঝে গেলে, হয়ে গেল, হয়েছে। আর যখনই আলফা ডি গ্লুকোজটা উৎপন্ন হয়, তখন একটা ওর আবর্তন কোণ উৎপন্ন হয়, আপেক্ষিক আবর্তন একটা আসে, আপেক্ষিক আবর্তন, ঠিক আছে, আপেক্ষিক আবর্তন আসে, সেটা হলো কত বলো তো, 112 ডিগ্রি। আর যখন বিটা ডি গ্লুকোজ আসে, তখন ওর একটা আপেক্ষিক আবর্তন সৃষ্টি হয়, সেটাকে আমরা কি বলবো বলো তো, সেটাকে আমরা বলবো হলো তোমার 19 ডিগ্রি, ঠিক আছে। দেখো এটার মান বেশি, এটার মান কম। এখন আমরা ডি গ্লুকোজ থেকে কী পেলাম, ডি গ্লুকোজ থেকে আলফা ডি গ্লুকোজ আর বিটা ডি গ্লুকোজ পেয়েছিলাম। এবার এই দুটো গ্লুকোজকে আমি আবার যদি এখন জলের মধ্যে আর কি দ্রবীভূত করি, তাহলে কি হবে, এর যে আপেক্ষিক আবর্তনের মান, এটা কি হবে বলো, কমতে থাকবে, কি হবে, কমতে থাকবে, এবং এর আপেক্ষিক আবর্তনের মান কি হবে, বাড়তে থাকবে, এবং বাড়তে এবং এটার কমতে একটা নির্দিষ্ট মানে পৌঁছাবে। সে মানটা হলো কত বলো তো, সে মানটা হলো 52.7 ডিগ্রি সেন্টিগ্রেড, যেটাকে আমরা সাম্য মিশ্রণ, যার ফলে দুটোর মিশ্রণের ফলে আমরা কি পাবো, সাম্য মিশ্রণ। কি বোঝা গেল, যে দুইজনের মিউটারোটেশন কি, এক একটার আপেক্ষিক আবর্তনের মান কমতে শুরু করলো, এক একটার আপেক্ষিক আবর্তনের মান কি হলো, বাড়তে শুরু করলো, যার কারণে কি হলো, একটা নির্দিষ্ট মানে আমরা স্থির হয়ে গেল। আর এই ঘটনাটাকে বলা হয় মিউটারোটেশন। আশা করি বোঝাতে পারলাম, ঠিক আছে। চলো নেক্সট পার্টটাতে যাওয়া যাক। বলেছে অ্যালডোজ কি, বহু সংখ্যক হাইড্রক্সিল গ্রুপযুক্ত অ্যালডিহাইডকে কি বলা হয়, অ্যালডোজ। বহু সংখ্যক কি হাইড্রক্সিল গ্রুপ থাকবে, মানে ওই সংখ্যায় অনেক বেশি থাকবে, তখন ওটাকে অ্যালডোজ বলবো। আর কিটোজ কি, যখন কিটো গ্রুপটা বেশি থাকবে তখন ওটাকে কিটোজ বলবো। দেখো উদাহরণ দেওয়া হয়েছে। নেক্সট মিউটারোটেশন এবং প্রোটিনের ডিনেচারেশন উল্লেখ করেছি, অ্যালডোজ উল্লেখ করা হয়েছে। তারপর ঠিক আবার গ্লুকোজের মধ্যে যদি ফিনাইল হাইড্রোজেন দিই, একটু আগে কোশ্চেনটা রিপিট হলো, রিপিটেড কোশ্চেন। আর শেষ সবার প্রথমে
অ্যালানিনের জুট আয়রন, এটা বলার দরকার নেই, আশা করি বুঝে গেছো। আর ভিটামিন ডি এর রাসায়নিক নাম ক্যালসিফেরল হয়, যার কারণে রিকেট রোগ হয়। আবার এই একই কোয়েশ্চেন রিপিট হয়েছে যে গ্লুকোজের মধ্যে যদি Br2 ওয়াটার দেওয়া হয় গ্লুকোনিক অ্যাসিড। দেখো এর বাইরে আর কোনো কোয়েশ্চেনই নেই, এক কথায় এটাই এখানেই সমাপ্ত। এর বাইরে আর কোনো জৈব অণু সমূহ থেকে কোয়েশ্চেন আসার তো সম্ভাবনা নেই, এগুলোই করে যেও, এগুলোর থেকে আসবে। তাই বলে বই পড়ো না, পড়ো সংক্ষিপ্ত প্রশ্ন ধর্মী 1-2 প্রশ্নগুলো করবে, ওর বাইরের মধ্যে কোয়েশ্চেন আসবে, ঠিক আছে। তো আজকের মধ্যে এখানে সমাপ্ত, আর ভিডিওগুলো অতি তাড়াতাড়ি আসবে, ঠিক আছে। রাধে রাধে।